ভারতীয় আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, আখাউড়ার সমাবেশে জনতার ঢল, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। পার্বত্য জেলাগুলো হতে পারত দেশের সবচেয়ে উন্নত অঞ্চল, মন্তব্য ডক্টর ইউনূসের। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে জোর। বছরের প্রথম দিন বই হাতে পাবে না শিক্ষার্থীরা, মাধ্যমিকের বই 10 জানুয়ারি। অপচয় রোধ করতেই এবার হবে না উৎসব। পিরোজপুরের রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস, 10 ট্রাক অস্ত্র মামলায় অব্যাহতি চেয়ে হাইকোর্টে লুৎফুজ্জামান বাবরের আবেদন। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সকালে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় যাত্রা। বিকেল 4টার দিকে লং মার্চের বহর আখাউড়া স্থলবন্দর মাঠে পৌঁছায়। সমাপনী সমাবেশে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি, যে কোনো দুর্যোগ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বিকেল 4টার দিকে আখাউড়ায় পৌঁছায়। পরে স্থলবন্দর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন 3 সংগঠনের নেতারা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত দেশের জনগণ। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে শোষণ দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী বলেন, এদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য বারবার ভারত চক্রান্ত করেছে, সীমান্তে হাজার মানুষ হত্যা করেছে, পানির ন্যায্য হিস্যা দেয়নি, রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই, যে কোনো দুর্যোগ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটা তো বাংলাদেশের অংশ। রক্ত চক্ষু দেখে লাভ নাই, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা লং মার্চে পথে পথে খণ্ড খণ্ড মিছিল যোগ হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পথসভা করে এগিয়ে যায় কিশোরগঞ্জের ভৈরবের দিকে। সেখানেও হয় পথসভা। ভোট চুরি করে থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ কর্মসূচি করে বিএনপির 3 সংগঠন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 সংগঠনের লং মার্চ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, কেমন ছিল আজকে লং মার্চ? কি বলেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা? বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্নি, আপনাকে জানিয়ে রাখি, বিএনপির 3 অঙ্গ সংগঠনের যে উদ্যোগে যে ঢাকা থেকে যে আগরতলা অভিমুখে যে লং মার্চ ইতিমধ্যে কিন্তু সফল হয়েছে। লং মার্চ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে যে ট্রাক ইয়ার্ড একটি সমাবেশের আয়োজন করেছিল। এই সমাবেশে কিন্তু স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। বক্তব্য শেষে তারা একটাই বিষয় স্পষ্টভাবে জানিয়েছেন, যে তারা বলছেন যে বাংলাদেশের সরকারি হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে তা কিন্তু তারা খুবই নিন্দা জানিয়েছেন, যে ভারতের যে নিরাপত্তা যে দেওয়ার যে দরকার তারা কিন্তু তা দিতে ব্যর্থ হয়েছে।
তাছাড়া সমাবেশে যে নেতৃবৃন্দরা বলছেন যে তারা ভারতকে প্রভুত্ব হিসেবে নয় বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এছাড়াও সমাবেশস্থলে তারা আরো বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন যে বাংলাদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করেছে ভারত। তারা বলছেন যে তারা যেন বাংলাদেশের বিষয়ে যাতে কোনো কর্ণপাত না করেন। তো এই সমাবেশকে ঘিরে কিন্তু যেহেতু এটি সীমান্তে শূন্য রাখাই এই সমাবেশটি হয়েছিল, সেজন্য সকাল থেকে এবং সমাবেশ শেষ পর্যন্ত কিন্তু একটি কঠোর নিরাপত্তার বেষ্টনী ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং যে 60 বিজিবি সদস্য তারা কিন্তু সার্বিক দায়িত্ব পালন করেছিলেন। পুলিশ, বিজিবি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করেছেন। তো সমাবেশটি ঢাকা থেকে শুরু হয়ে আকরাস্থল মঞ্চে এসে শেষ হয়েছিল। এছাড়া এই সমাবেশে জেলা ছাড়াও জেলা আশপাশ থেকে কিন্তু বিপুল পরিমাণ যে নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছিলেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। তুন্নি। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ জানাচ্ছিলেন বিএনপির লং মার্চ বিষয়ে বিস্তারিত। নিজেদের গণতান্ত্রিক দেশ দাবি করলেও আশেপাশের দেশে গণতন্ত্র চায় না ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভারতের সরকার ও রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, অন্যের প্ররোচনায় বা অডিও ভিডিও দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সাইফুল রিপনের প্রতিবেদন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু করে বিএনপির 3 সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় জানান লং মার্চে অংশ নেয়া নেতাকর্মীরা। এমপি মন্ত্রী যেগুলো ইন্ডিয়াতে যারা এই অপপ্রচারে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই। বন্ধু হতে চাই, কিন্তু কোনো রাষ্ট্রের দাসত্ব করতে চাই না। অধিপত্য কারণ মনোনয়ন আমরা চাই না। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, এবং ভারত যে আচরণ করবে আমরা সেই আচরণই ফেরত দেবো। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারতীয় অপচেষ্টার সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি চলে? জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ। কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বুঝে। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই অন্যের প্ররোচনায় অথবা কোনো অডিও ভিডিওর মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে বিপদগামী করা যাবে না। আমাদের চিন্তা করার সময় আসছে আমাদের পার্শ্ববর্তী দেশটি সত্যিকার অর্থে আগের সেই ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক কতটুকু বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, নিজেদের কর্মকাণ্ডে ভারত প্রমাণ করেছে শেখ হাসিনার পতন তারা মেনে নিতে পারেনি। মোদী সরকারের রাষ্ট্রীয় প্রটোকলে থেকে সেখানে একজন মন্ত্রীর সকল মর্যাদা সম্মান ভোগ করে সেখানে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাহলে কি বাংলাদেশের মানুষ ধরে নিবে যে শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে ভারতও জড়িত? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাঙামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে এই কথা বলেন তিনি।
বলেন, প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেওয়ার ব্যাপারেও উৎসাহ দেন তিনি। পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। এটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। নতুন বাংলাদেশ দুর্নীতির কাছে হার মানবে না। আগামী 7 দিনের ভেতর নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করব, দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান এম এ মোমেন বলেছেন একথা। বিগত সময়ে যেসব বড় ধরনের দুর্নীতি হয়েছে তারা কেউই ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দুদকের নতুন কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। ফজলে আদিত্যের রিপোর্ট। গত 29 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগের পর মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের নাম উল্লেখ করা হয়। দুদকের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল মোমেন এবং নবনিযুক্ত কমিশনাররা হলেন আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল মোমেন। আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নবনিযুক্তদের সম্পদের তথ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করবেন তারা। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমি কি আপনি আমার সাথে একমত? আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। এদিকে নবনিযুক্ত কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে। আর যদি তদন্তে গলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। সংস্থাটির যে কোনো ধরনের অসঙ্গতি সাংবাদিকদের দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান নতুন দুদক কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নতুন কর্মস্থলে যোগদানের পর নিজের লক্ষ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী ফজলে আদিত্যর কাছে। আদিত্য, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক প্রভাব মুক্ত ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চেয়ারম্যান, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম, কিন্তু সাধারণত দুদকের বাস্তবতা ভিন্ন কথা বলে আমাদেরকে। মোহাম্মদ আব্দুল মোমেন কতটা আত্মবিশ্বাসী ছিলেন? আসলে দেখুন যে বিগত 15 বছর ধরে যে আমরা দুর্নীতি দমন কমিশনে যেরকমটা দেখে এসেছিলাম যে একটি রাজনৈতিক মহলের চাপ ছিল, এবং তিনি আজকে গণমাধ্যমের সাথে যে তার যে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গণমাধ্যমের সম্মুখীন হন, এবং তিনি যেটি জানিয়েছেন যে বিগত সরকারের যে সকল যে জায়গাগুলোতে কাজ করতে পারেননি, অর্থাৎ যে সকল অনুসন্ধান থমকে গিয়েছিল, সেই সকল অনুসন্ধানগুলোকে তিনি আবার পুনরায় চালু করবেন। এবং পরবর্তীতে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে উনি আমাদেরকে যেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বিগত সময়ে যে বিগত সময়গুলোতে সরকার যে উপর মহলের যে চাপ ছিল, সেই চাপগুলো কিন্তু আরও কমিয়ে আসবে। এবং অন্তর্বর্তী সরকারের কিন্তু যেটি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু এই ধরনের কার্যক্রম মোটেও প্রাধান্য দিবেন না, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি আজকে আমাদেরকে যেটি আরও নিশ্চিত করেছেন যে এখানকার যে
প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিগত 42 দিন ধরে থমকে ছিল, সেগুলোকে তিনি যে অভিযোগপত্রগুলো জমা করেছেন তা কিন্তু আবার তারা পুনরায় খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে যে অনুসন্ধান কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে আমরা কিন্তু বিগত সময়গুলোতে দেখেছি যে 2008 সালের আগে বিভিন্ন বিভাগ থেকে কিন্তু এই কর্মকর্তাদেরকে আনা হতো, কিন্তু বিগত 15 বছর ধরে কিন্তু অ্যাডমিন ক্যাডার থেকে কিন্তু 2 জনকে আনা হচ্ছে এবং বিচার বিভাগ থেকে 1 জন। কিন্তু এইবার প্রথম কিন্তু আবার যে 2008 সালের যে পূর্বের রূপ ছিল যে একটি স্বাধীন সংস্থার যে কার্যক্রম, সেই স্বাধীন সংস্থার কার্যক্রমের জন্য অ্যাডমিন ক্যাডার থেকে 1 জন, বিচার বিভাগ থেকে 1 জন এবং সেনা কর্মকর্তা থেকে 1 জনকে নিয়োগ করা হয়েছে। এবং কর্মকর্তারা অনেক বাহবা দিচ্ছেন যে নতুন যে কমিশন গঠন করা হয়েছে এবং যে কমিশনার থেকে শুরু করে চেয়ারম্যান এসেছেন তারা কার্যকর ভূমিকা রাখবেন এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। আজকে সাংবাদিকদের সাথে যখন নতুন কমিশন চেয়ারম্যান কথা বলছিলেন তিনি বলেছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান সেই সাথে কমিশনাররা তাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের ঘোষণা দিয়েছেন। এটি আসলে জনগণের আস্থা ফেরাতে কতখানি কাজে আসবে? আসলে দেখুন যে বিগত সময় কিন্তু যে যারা কর্মরত ছিলেন উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন তারা কিন্তু তাদের যে সম্পদ হিসাব কিন্তু গণমাধ্যমের কাছে এমনভাবে তুলে ধরেননি। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কিন্তু এমনটি বলেছিলেন যে যারা নতুন নবনিযুক্ত হয়েছেন তাদের কিন্তু তাদের যেন সম্পদ বিবরণীগুলো প্রকাশ করা হয়। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে গণমাধ্যম কিন্তু নবনিযুক্ত যে চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু প্রশ্ন করা হয় যে আপনার যে সম্পদ এবং যে আপনার যে কমিশনার যারা রয়েছে তাদের সম্পদ বিবরণী আপনারা কখন জমা দিবেন। তারা যেটি আমাদেরকে সকলকে আজকে নিশ্চিত করেছেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যে কিন্তু 7 দিনের মধ্যে কমিশনারের সাথে কিন্তু কথা বলে তারা তাদের যে স্থাবর সকল সম্পত্তির হিসাব দিবেন। আসলে দেখুন সম্পদের হিসাবটা দিলে মূলত আমরা যেটা জানতে পাবো যে তাদের যারা কমিশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা অনুসন্ধান আমাদের যে সংবাদপত্র অথবা যে গণমাধ্যমের যে অনুসন্ধান তা কিন্তু আমরা খতিয়ে দেখতে পারবো এবং এটি প্রকাশ করলে হচ্ছে কি যে জনসাধারণ তাদের সম্পদ বিবরণীগুলো জানবে এবং তারা যেভাবে জীবনযাপন করছেন তার উপর আস্থা ফিরে আসবে এবং এই যে অনুসন্ধান যে বিভাগগুলো রয়েছে চাই স্বাধীন সংস্থা, সেই স্বাধীন সংস্থার যে গতিশীল তাও কিন্তু ফিরে আসবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে কমিশনার সাথে কথা হয়েছে, কমিশনার যিনি আকবর রয়েছেন হাফিজ তিনি মূলত আসেননি, তবে এসেছেন হচ্ছে একজন সেনা কর্মকর্তা যিনি ছিলেন তিনি মূলত আসেননি, এসেছেন হচ্ছে আলী আকবর আজিজ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনগুলোতে যেন গণমাধ্যম যদি কোনো অসঙ্গতি দেখে, দুদকের অনুসন্ধানে যদি কোনো অসঙ্গতি দেখে, ধীরগতি দেখে অবশ্যই তাদেরকে জানাতে এবং তারপর প্রেক্ষিতে কিন্তু তারা যে পুনরায় যে অনুসন্ধান কার্যক্রম সেই অনুসন্ধান কার্যক্রম চালাবেন। এবং আরেকটি জিনিস আপনাকে একটু জানিয়ে দেই যে তিনি আরেকটি সঠিক কথা বলেছেন যেটা হচ্ছে অনুসন্ধান যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি অনুসন্ধানগুলো করা হয় তাহলে হচ্ছে বিচার যে প্রক্রিয়া এবং যে শাস্তি নিশ্চিত করা সেটি কিন্তু অনেকটা দ্রুততার সাথে করা সম্ভব। তো অনুসন্ধান কার্যক্রমগুলোর পরিধি বাড়ানো এবং তার সাথে সাথে দ্রুততার সাথে যেন অনুসন্ধান সততার সাথে অনুসন্ধান হয় সেই জায়গাটিও তারা মনোনিবেশ করবে এবং আগামী দিনগুলোতে তার একটা ফলশ্রুতি আমরা দেখতে পাবো। আচ্ছা, দুদকের আসলে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি তারা জানিয়েছেন। আদিত্য, আপনাকে ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফজলে আদিত্য যুক্ত হয়েছিলেন নতুন কর্মস্থলে যোগদানের পর। আজ প্রথম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। বছরের প্রথম দিন সব শ্রেণীর সব বই হাতে পাবে না শিক্ষার্থীরা, আর নবম দশম শ্রেণীর নতুন বই ছাপানোর অর্থানুমোদন পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের ক্রয় সংক্রান্ত বৈঠকে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এদিকে এনসিটিভি জানিয়েছে প্রতি জেলায় প্রাথমিকের বই জানুয়ারির আগে পৌঁছে গেলেও মাধ্যমিকের সব বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে 10 জানুয়ারি পর্যন্ত। এবার উৎসবের নামে অপচয় রোধ করতেই বই উৎসব না করার সিদ্ধান্ত সরকারের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। এবার বছরের প্রথম দিন বই হাতে পাবার আনন্দ থেকে বঞ্চিত হতে যাচ্ছে শিক্ষার্থীরা। দরপত্র দেরিতে হয়, পাণ্ডুলিপি পরিমার্জন সহ নানা কারণে এবার বই ছাপাতেও বেশ সময় নিচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। প্রাথমিকের সকল বই ছাপানো হলেও ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমের বই আগামী সপ্তাহের মধ্যে ছাপাখানায় পাঠানো হবে। নবম দশম শ্রেণীর বই পাঠাতে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান। আশা করা যায় যে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বই তা কিন্তু শিক্ষার্থীরা ডিসেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবে। মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের দরপত্র তৈরি করতে দেরি হয়েছে, এখানে অনেক পরিমার্জন করতে হয়েছে।
তো সব মিলিয়ে মাধ্যমিকের বইয়ের প্রক্রিয়াটা একটু স্লো হয়েছে। তবে বাংলা, ইংরেজি এবং গণিত বই জানুয়ারির শুরুতেই পেয়ে যাবে মাধ্যমিকের শিক্ষার্থীরা। উৎসবের নামে অপচয় রোধ করতেই বই উৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে অন্তত 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত, এগুলো আগে আমরা ছেপে শেষ করে ফেলবো 25 তারিখের মধ্যে, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর জন্য। অবশ্যই আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ বা 10 তারিখের মধ্যে বাকি বইগুলো দেওয়ার চেষ্টা করব। এই উৎসবের নামে যে অপচয় হয় সেটা পরিহার করা। অন্যদিকে উপদেষ্টা পরিষদের ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জানুয়ারির শুরুতেই সকল শ্রেণীর সব বই দেওয়া সম্ভব হবে না। পাঠ্য বই যেন দ্রুত, আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করি, চেষ্টা করবে। জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না, তো আমরা 1 তারিখে আজকে যেটা করছি সেটা অলরেডি তারা কাজ শুরু করেছে, কিন্তু আমাদের অনুমোদনের পর ওরা তো প্রেসকে বলবে। এবার 5ম থেকে 10ম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত 8টি কন্টেন্ট রাখা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট এমবাসিতে ভোট প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অধিবেশনে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নিতে হবে। সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমে সরকারকে গ্রহণ করতে হবে। প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম